সো তোমাদের লাস্ট দিন বোরস পস্টুলেট অবধি বুঝিয়ে দিয়েছিলাম, মানে বোরের স্বীকার্য অবধি বুঝিয়ে দিয়েছিলাম। এবার আমি জানি না যে তোমরা বাড়িতে এটা পড়েছো কি না। আমি সোমবার কিন্তু সামনাসামনি পড়া ধরবো, তাই জন্য আই সাজেস্ট এখনও দুদিন সময় রয়েছে, যদি এর মধ্যে তোমরা পড়ে না থাকো, সোমবার থেকে যে টাইমটা পেয়েছো যদি না পড়ে থাকো, খুব ভালো কাজ করেছো যারা পড়োনি, কারণ তারা এতদিনে 90% ভুলে গেছো। যারা পড়ে নিয়েছো ওয়েল অ্যান্ড গুড, তাদের নিশ্চয়ই এতক্ষণে পড়া মনে আছে। তবু আমি সবাইকে একবার জিজ্ঞেস করে নিচ্ছি ফর 5 মিনিটস, বোরের শিকার্যের পার্ট থেকে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। সৃজা, এত লেট হচ্ছে কেন জয়েন করতে? স্যার আমার ব্লুটুথটা কানেক্ট হচ্ছিল না। আচ্ছা, আমি সবাইকে আরেকবার জিজ্ঞেস করছি, রাদারফোর্ড, বোর, রাদারফোর্ডের লিমিটেশন, কোনো পার্ট থেকে কোনো অসুবিধা থাকলে বলো। আই হোপ মঙ্গলবারের জন্য পড়া হচ্ছে, আর সোমবার এইটা পড়া ধরবো। এটা তো পরীক্ষা নেবো না, এটা পড়া ধরবো সোমবার। আমি রাদারফোর্ড বুঝিয়েছিলাম, রাদারফোর্ডের গোল্ড স্লিটের এক্সপেরিমেন্ট করিয়েছিলাম, বলেছিলাম যে সেখান থেকে রাদারফোর্ড কী কী বক্তব্য পেয়েছেন। রাদারফোর্ডের লিমিটেশন আমি তোমাদেরকে বলেছিলাম, কী ছিল লিমিটেশন। ইলেকট্রন ঘুরতে 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 আস্তে আস্তে নিউক্লিয়াসে গিয়ে আছাড় খেতে পারে। কারণ কি, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরি, যে কোনো গতিবেগযুক্ত কণা বা যে কোনো গতিশীল কণা বা যে কোনো মুভিং পার্টিকেলের, যে কোনো মুভিং পার্টিকেল অন কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করতে থাকে, তাহলে ইলেকট্রনের এনার্জি আস্তে আস্তে কমা উচিত, কমতে কমতে আস্তে আস্তে ওর এনার্জি মানে শেল লেভেলটা আস্তে আস্তে কমে যাওয়া উচিত, কমতে কমতে ওটা নিউক্লিয়াস এসে পড়তে পারে, রাইট? বাট এই একই জিনিস কেন হচ্ছে না, তার কারণ প্ল্যাঙ্ক এসে বলেছেন। প্ল্যাঙ্ক যদিও অ্যাটমিক মডেল নিয়ে কিছু বলেননি, বাট প্ল্যাঙ্ক বলেছিলেন যে যখন কোনো একটা ইলেকট্রন বা সরি কোনো একটা পার্টিকেল যখন মুভ করে, সে সবসময় এনার্জি গেইন বা রেডিয়েট করে না। যখন এনার্জি লেভেল থেকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ট্রান্সমিট করে তখন করে। আর এই কথাটা থেকেই বোর বলেছিল যে সেম লেভেলে ঘোরা ইলেকট্রনগুলো কখনোই এনার্জি রেডিয়েট করে না, গেনও করে না। যখন লেভেল ট্রান্সমিট করে বা একটা লেভেল থেকে একটা লেভেলে যখন লাফায়, তখন শুধুমাত্র এনার্জি গেন করে বা লস করে। এবার এই জিনিসগুলো আমি আশা করছি তোমরা বাড়িতে পড়ে নিয়েছো, মুখস্থ করে নিয়েছো বোরের স্বীকার্য। পরের দিন কিন্তু আসলে পড়া ধরবো, সোমবার কিন্তু আগে পড়া ধরে তারপরে আমি কন্টিনিউ করব। কারণ আজকে আমি এই চ্যাপ্টারের মাস পার্ট 90% আজকে আমি করিয়ে দেবো, যতই রাত হোক না কেন আজকে করিয়ে তারপরে ছাড়বো। এই এত অবধি কিন্তু সোমবার যেন রেডি থাকে। আজকের বিরাট বড় ডেরিভেশন পার্ট করাবো, সো ইউ হ্যাভ টু বি রেডি উইথ দ্যাট। আরেকবার জিজ্ঞেস করছি ফর দ্য লাস্ট টাইম, বোরের শিকার্যের কোনো পার্ট থেকে কোনো অসুবিধা আছে তোমাদের? বইতে একটা পয়েন্ট আছে বোরস ফ্রিকোয়েন্সি কন্ডিশনস, ওই জায়গাটা একটা একটা মিনিট সৃজনী, একটা মিনিট, ভয়েসটা খুব আস্তে আস্তে, একটু পারলে জোরে বলো একটু। বোরস ফ্রিকোয়েন্সি কন্ডিশন বলে বইতে একটা পয়েন্ট ওকে, আছে। সো বোরের ফ্রিকোয়েন্সি কন্ডিশন বলে একটা কনসেপ্ট আছে আমাদের বইতে, একটা পয়েন্ট রয়েছে। আই থিঙ্ক এটা পয়েন্ট নাম্বার 3তে বোধহয় ওরা লিখেছে, আমার আমি এক্স্যাক্টলি মনে নেই আমার। সো বা পয়েন্ট নাম্বার 2তে বোধহয় আছে এটা, যে বোরস ফ্রিকোয়েন্সি কন্ডিশন। এখন তোমাদের বলে রাখি যে বোরের দুখানা, এই যে তিনখানা স্বীকার্য বা বোরের যে তিনটে পস্টুলেট, তার মধ্যে দুটো ফর্মুলা মেনলি থাকে। একটা হচ্ছে বোরের কোয়ান্টাম কন্ডিশন, আরেকটা হচ্ছে বোরের ফ্রিকোয়েন্সি কন্ডিশন। এবার বোরের এই যে ফ্রিকোয়েন্সি কন্ডিশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্স প্ল্যাঙ্কের থেকে ঝাপা। ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী আমরা জানি যে দুটো এনার্জি শেলের মধ্যে, প্রত্যেকে উত্তর দেবে প্লিজ, প্রত্যেকে আনমিউট করে উত্তর দেবে। এই যে এনার্জি লেভেলগুলো আমি তোমাদেরকে ড্র করে দিয়েছিলাম, কি করে এনার্জি লেভেলগুলো পেয়েছিলাম, শক্তি স্তরগুলো আমরা পেয়েছিলাম কক্ষপথগুলোকে সোজা করে। তো আমি যদি এই শক্তি স্তরটার নাম দিই E1, এটার নাম দিই যদি E2, এটার নাম যদি দিই E3, তাহলে এই প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে এনার্জির ডিফারেন্স কত কারুর মনে আছে? H mu. H nu. ইটস এইচ নিউ, ওয়ার এইচ ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, অ্যান্ড 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। আর নিউ হচ্ছে কম্পাঙ্ক, ওকে আমি জানি না, কেউ কেউ দু একজন বলে ইটস নট মিউ, মিউ ইজ দিস, মিউ হচ্ছে এইটা যেটা আমাদের সেই প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অ্যান্ড নিউ, দিস ইজ নিউ,
নিউ ইজ ফ্রিকোয়েন্সি, ভি এর মতো দেখতে হয় নিউ, দিস ইজ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। বেশ, তো এখন তার মানে তোমরা বলতে পারো যে যদি একটা এনার্জি লেভেল আমি নিয়ে নিই E1 আর একটা এনার্জি লেভেল যদি আমি নিয়ে নিই E2, তাহলে এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা কত হবে? এনার্জি ডিফারেন্সটা হবে হচ্ছে এইচ নিউ। কিন্তু তোমাদের বই খুলে দেখবে ওরা নিউ না লিখে ওরা লিখেছে এফ, কারণ তোমাদের আমি আগের চ্যাপ্টারেই পড়িয়েছিলাম যে ফ্রিকোয়েন্সিকে আমরা বেশ কিছু জিনিসপত্র দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা এটাকে স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা এটাকে স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা এটাকে স্মল বা নিউ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। সো ইটস আপ টু ইউ যে তোমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করবে। তো তোমরা নিউ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, তোমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। যদি নিউ দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলেও কেউ কাটতে পারবে না, যদি এফ দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলেও কেউ কাটতে পারবে না। বাট আমার মনে হয় এখানে এফ রিপ্রেজেন্ট করার থেকে নিউ রিপ্রেজেন্ট করাটাই বেটার। ওকে, তো আচ্ছা একটা কথা, এটা E1 মাইনাস E2 কেন হচ্ছে? ওয়াই ইট ইজ নট E2 মাইনাস E1? বইতে ভালো করে লক্ষ্য করলে হয়তো তোমরা দেখতে পাবে ওটা রয়েছে E1, এই সাইনটা। কেউ জানো এই সাইনটার মানে কি? ডিফারেন্স ইয়া, বিটুইন দিস ইজ ডিফারেন্স। ওকে, দিস ইজ ডিফারেন্স। এই সাইনটা হচ্ছে সাবট্রাকশন, এটা হচ্ছে ডিফারেন্স। মানে ধরো তোমাদেরকে আমি কি বললাম যে 3 মাইনাস 4, 3 মাইনাস 4 মানে হয় -1, বাট 3 ডিফারেন্স 4 মানে হবে যে শুধু 1। এই দুটো নাম্বারের মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হয় হচ্ছে দ্যাট ইজ 1। তো এই সাইনটা থাকা মানে কি, যার ভ্যালুটা বেশি সেটা মাইনাস কমটা, ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এবার তোমরা বলো, এবার সৃজনী বলো, এটাকেই বলা হয়েছে বোরের ফ্রিকোয়েন্সি কন্ডিশন। এটা কি বোর নিজে বলেছে নাকি কারোর থেকে ঝেপেছে? অবভিয়াসলি এটা প্ল্যাঙ্কের কনসেপ্ট থেকে এসছে। সো আমার কোশ্চেন হচ্ছে তোমরা কি এটা অজানা? নো, আই থিঙ্ক। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে? নেই তো? বেশ। আর আর আরেকটা কন্ডিশন কি আছে তাহলে? বোরের পস্টুলেট থেকে আমরা দুটো কন্ডিশন পাই। ফার্স্ট কন্ডিশন, তিনটে পস্টুলেট আছে, তার মধ্যে একটা কন্ডিশন যেটা আমরা পেলাম হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ডিশন, যেটা ম্যাক্স প্ল্যাঙ্ক বলে গেছিল। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে কোয়ান্টাম কন্ডিশন। ওকে, এটাকে কোয়ান্টাইজেশনও বলা হতো। দিস ইজ কোয়ান্টাম কন্ডিশন। হোয়াট ইজ বোরস কোয়ান্টাম কন্ডিশন? অ্যাকর্ডিং টু বোরস কোয়ান্টাম কন্ডিশন, আগের দিন বারবার করে বলছিলাম যে ইলেকট্রনগুলো একমাত্র সেই সমস্ত কক্ষপথেই ঘুরবে যেই কক্ষপথগুলোতে ওদের কৌণিক ভরবেগের মান বা অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু। স্যার, হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম? মোমেন্টাম ইজ mv, অ্যান্ড ইফ ইউ মাল্টিপ্লাই রেডিয়াস অফ দ্য পাথ, মানে এই কক্ষপথের ব্যাসার্ধকে যদি এই ভরবেগের সঙ্গে গুণ করে দাও, ওটা কৌণিক ভরবেগ হয়ে যায়। কৌণিক ভরবেগের মানটা যেখানে h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক বা হোল নাম্বার মাল্টিপল অফ n, যেখানে n এর ভ্যালু কত? 1 2 3 ডট 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 লাইক দিস। সো mvr ইজ ইকুয়ালস টু nh/2π। ব্যাস, এই তো। স্যার, এই যে n ইজ ইকুয়ালস টু 1 2 3 এগুলো কি রিপ্রেজেন্ট করবে? তোমাদের স্ট্রাকচার অফ অ্যাটমে একটা কনসেপ্ট ছিল যাকে বলা হতো কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বারস কি কি ছিল? n ছিল, l ছিল, m ছিল, s ছিল। এটা ছিল মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা ছিল গৌণ কোয়ান্টাম সংখ্যা, এটা ছিল চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা ছিল ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ইংলিশে বললে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করতো শেলগুলোকে, কে এল এম এন। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করতো সাবশেলগুলোকে, এসপিডিএফ। এম রিপ্রেজেন্ট করতো অরবিটালগুলোকে, ওই যে সাবশেলগুলোর মধ্যে আমরা ভাগ ছিল পিএক্স, পিএওয়াই, পিজেড। ডি এর মধ্যে ছিল ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। আর এস রিপ্রেজেন্ট করতো ইলেকট্রনকে, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। তাহলে এই চারটে কোয়ান্টাম সংখ্যা, চারটে মান ছিল। তার মধ্যে এনটা কি বললাম? ইংলিশে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বাংলায় বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটা রিপ্রেজেন্ট করে, কি রিপ্রেজেন্ট করে? n represents the shell। k কক্ষপথের জন্য n এর ভ্যালু 1, l কক্ষপথের জন্য n এর ভ্যালু 2, m কক্ষপথের জন্য n এর ভ্যালু 3, এভাবে বাড়তে থাকে। সো n represents প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মনে রেখে দিও, বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আমি আবার বলছি, যদি কোনো অসুবিধা থাকে এখান থেকে বলো কিন্তু আমাকে, প্লিজ ডোন্ট হেজিটেট। কিন্তু এরপরে কিন্তু আমি এখানে আসতে পারবো না, কারণ এবার যে ডেরিভেশনের মধ্যে ঢুকবো আর এখানে ফিরে আসার টাইম নেই আমার তখন। নেই তো? চলো হেডিং দাও, আর জিজ্ঞেস করতে পারছি না, হেডিং দাও। ডিব্রগলির তত্ত্ব থেকে আমি ইংলিশে ডেফিনেশনটা স্টেটমেন্টটা বলছি, চিন্তা নেই। ডিব্রগলির তত্ত্ব থেকে বোরের কোয়ান্টাম শর্তের প্রতিষ্ঠা।
লেখো বোরস কোয়ান্টাম কন্ডিশন, বোরস বোরস quantum condition from de Broglie's hypothesis, de Broglie's hypothesis, actually উচ্চারণটা de Broglie's hypothesis। তো তোমরা ছোটবেলায় ডি ব্রগলিস হাইপোথিসিস মানে ক্লাস 11 এ পড়েছো ডি ব্রগলিস হাইপোথিসিস। স্যার এখন আমরা পড়লাম দাদা, আমরা এখন পড়লাম না কেন ডি ব্রগলির তত্ত্ব? কারণ ডি ব্রগলির তত্ত্ব ঠিক এর আগের চ্যাপ্টারে রয়েছে। এর আগের চ্যাপ্টারটার নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব। ওই কোয়ান্টাম তত্ত্বের চ্যাপ্টারে তোমাদের ডি ব্রগলিস হাইপোথিসিস রয়েছে। ওই চ্যাপ্টারটাকে আমি বাদ দিয়ে অ্যাটমটা করাতে এসেছি, তাই তোমরা এখনো পর্যন্ত ডি ব্রগলিটা জানো না। বাট আগের এই অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াসটা হয়ে গেলেই আমি ওই চ্যাপ্টারটা করাবো, তখন বুঝে যাবে ওটা। আমি একটু ব্যাক প্রসেসে আসছি এখানটায়। প্রথমে অ্যাটমস করাবো, নিউক্লিয়াস করাবো, তারপরে কোয়ান্টাম থিওরি করাবো। কেন? কারণ আগের দিন যখন আমি তোমাদেরকে স্ট্রাকচার অফ অ্যাটমের বেসিকটা করিয়েছি, অলরেডি কোয়ান্টামের একটা মাস ইনফরমেশন তোমাদের হাতে দিয়ে দিয়েছি। কি সেটা? দাদা শক্তির মানে যে পরিমাণ শক্তি ট্রান্সফার করা যায়, কাউকে থেকে দেওয়া যায় বা কাউকে নেওয়া যায়, কাউকে দেওয়া যায় বা কারোর থেকে নেওয়া যায়, উক্ত ওই শক্তির ওই ক্ষুদ্র পরিমাণটাকে বা দ্য স্মলেস্ট পার্ট অফ এনার্জি, the smallest amount of energy which can be given to a substance or can be drawn from the substance is known as photon, is known as quantum. Quantum is equals to h nu. I mean for light energy, the smallest part of energy quantum is also known as photon. So this was the fundamental concept of quantum theory. তো আমরা যদি এইটুকু জানি, আমাদের কাছে কোয়ান্টাম থিওরির ওই চ্যাপ্টারটা পড়া এমন কিছু কঠিন ব্যাপার হবে না। বাট আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন্স দেয়, তোমরা টেস্টে ফেস করেছো। তো কথা হচ্ছে দাদা বোরস কোয়ান্টাম কন্ডিশনটা এটাই ছিল, mvr is equals to nh/2π, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা যেন h/2π এর হোল নাম্বার মাল্টিপল হয়। বাট আমরা ডি ব্রগলিস হাইপোথিসিস তো জানি না, তাহলে ডি ব্রগলিস হাইপোথিসিস থেকে আমরা বোরের কোয়ান্টাম কন্ডিশনে পৌঁছাবো কি করে? বেশ, পৌঁছাবো কি করে একটু ভাবা যাক। আচ্ছা, পৌঁছানোর আগে দু তিনটে কথা একটু বলে রাখা তোমাদেরকে দরকার। একটু আমি এই জায়গাটাকে একটু মুছছি, কারণ একটা ইনফরমেশন, আচ্ছা তোমরা জানো অলরেডি, তো আমি তোমাদের কাটতে হবে না, জাস্ট আমি বলে রাখছি এখানটায়। সি দিস ইজ আ ওয়েভ। তোমরা যেহেতু এসি করেছো, তোমরা ওয়েভের বিষয়ে যথেষ্ট এক্সপার্ট। সো মাই কোশ্চেন ইজ, দিস ইজ আ ওয়েভ, রাইট? সৃজনী, এটাকে কি বলা হয় প্লিজ বলবে? হোয়াট ইজ দিস? ওয়েভলেন্থ। ওকে, এটাকে বলা হয় ওয়েভলেংথ। একটা তোমরা পূর্ণ তরঙ্গ আমি তোমাদেরকে শিখিয়েছি, এটাকে বলা হয় পূর্ণ তরঙ্গ। এইখান দিয়ে গেল এই প্লাস হাফ মাইনাস হাফ হয়ে এই যে একটা পূর্ণ তরঙ্গের সৃষ্টি করলো, এই পূর্ণ তরঙ্গের সরলরৈখিক দৈর্ঘ্যকেই বলা হয় হচ্ছে ওয়েভলেংথ। বাংলায় বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? তরঙ্গ দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ল্যামডা দিয়ে। তরঙ্গ দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ল্যামডা দিয়ে। তরঙ্গ দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করা হয় ল্যামডা দিয়ে, ঠিক আছে? লিখে রাখো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইংলিশে কি বলা হয়? ওয়েভ লেংথ, ওয়েভ লেংথ, তাই তো? ওয়েভলেন্থের ইউনিট কি হয়? ওয়েভলেন্থের ইউনিট হচ্ছে সেন্টিমিটার, মিটার অ্যান্ড অ্যাংস্ট্রমও করা যায় অনেক সময়। অ্যাংস্ট্রম, যেখানে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়ালস টু হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার আর 10⁻⁻10 মিটার করে রাখো। এটা আমাদের কাজে লাগবে, এই তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা কি করে কাজে লাগবে? সবার আগে তোমাদেরকে জানতে হবে যে ডি ব্রগলি কি বলেছে। ডি ব্রগলি বলেছেন, যখন কোনো একটা আধানযুক্ত কণা, when a charged particle moves in a certain direction, তার সঙ্গে কিছু তরঙ্গ জড়িত অবস্থায় থাকে। ঠিক দাদা, এটা তো ডি ব্রগলি বলেন, এটা তো অলরেডি আগে থেকে আমরা জানি ম্যাক্সওয়েলের কনসেপ্ট থেকে। ইয়েস, কিন্তু ডি ব্রগলি এসে কি করলো? আধানযুক্ত ওই কণাটা এবং তার সঙ্গে জড়িত ওই ওয়েভগুলো বা ওই তরঙ্গগুলোর মধ্যে একটা সম্পর্ক দিল, ঠিক আছে? ডি ব্রগলি বেসিক্যালি ডিডিউস দ্য রিলেশনশিপ বিটুইন দ্যাট ওয়েভ হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট মুভিং পার্টিকেল। মিথিলা, বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, তো সেই রিলেশনটা আমরা কি করে পাবো দেখি, বার করার চেষ্টা করছি রিলেশনটা কি। বিফোর গোয়িং ইনটু দ্যাট রিলেশনশিপ, আমি এটা বলতে চাই যে শুভমিতা,
ওই চার্জড পার্টিকেলটা যে মুভ করছে তার সঙ্গে যে ওয়েভটা অ্যাসোসিয়েটেড রয়েছে বা যে তরঙ্গটা জড়িত অবস্থায় রয়েছে, ওই তরঙ্গটাকে আমরা কি তরঙ্গ বলে থাকি? শুনতে পেলাম না, আরেকবার বলো, জোরে বলো। বুঝতে পারছি না। অনুস্মিতা, ওই তরঙ্গটাকে আমরা কি তরঙ্গ বলি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ভেরি গুড। কারণ যখন একটা আধান মুভ করে, আমি আশা করব পরের সোমবার, মানে নেক্সট সোমবার পড়া জিজ্ঞেস করলে যেন সবাই বলতে পারে। ইয়া, সো যখন কোনো একটা আধান মুভ করছে তার সঙ্গে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, তার সঙ্গে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একত্রে ওই তরঙ্গটাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ভালো কথা। তরঙ্গ যখন আছে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, আর যে আধানটা মুভ করছে, আধানটা তো একটা কণা, সেই কণার একটা ভর আছে, সেই কণার একটা গতিবেগ আছে। তো আমি ধরে নিচ্ছি যে কণাটা মুভ করছে সেই কণাটার ভর হচ্ছে বা মাস, সেই কণাটার ভর বা মাস হচ্ছে এম, আর কণাটার গতিবেগ বা ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে ভরবেগটা কি হবে? তাহলে ইয়েস, ভরবেগটা হবে হচ্ছে এমভি। এবং তোমরা জানো কিনা জানি না, ভরবেগকে ছোট করে পি বলেও ডাকা হয়, পি। ডিব্রগলি এসে বললেন একটা আধানযুক্ত গতিশীল কণার সাথে যে তরঙ্গটা জড়িত অবস্থায় থাকে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য উক্ত কণার ভরবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক। দ্য ওয়েভলেংথ অফ দ্য ওয়েভ which is associated with the moving charged particle is inversely proportional to the momentum of the charged particle. প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো? এটাই ডিব্রগলি বলেছেন, আমি বলছি না। ডিব্রগলি এই কথাটাই বলেছেন যে তরঙ্গ দৈর্ঘ্যটা, যে তরঙ্গটা জড়িত অবস্থায় রয়েছে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা ভরবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছো কি? হ্যাঁ দাদা। তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু কি হবে? 1/mv। প্রপোর্শনাল টু উঠলে কি হয়? একটা কনস্ট্যান্ট আসে। এই কোয়ান্টামের এখানে যত রুল আছে বেশিরভাগ জায়গায় দ্য অনলি কনস্ট্যান্ট হুইচ ইজ ইউজড ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তার মানে এই হচ্ছে ডিব্রগলির ইকুয়েশন, ল্যামডা ইজ ইকুয়ালস টু h/mv। প্রচুর অঙ্ক হয়ে যাবে এই দিয়ে, আগের চ্যাপ্টারে আছে তো এটা আমাদের। এখন জাস্ট ব্রিফ এটা বলে রাখলাম অল্প করে, যেখানে এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। ওকে, বুঝতে পেরেছি আমরা। তাহলে সবাই কি তোমরা ডিব্রগলি তত্ত্ব বুঝতে পেরেছো? তরঙ্গ দৈর্ঘ্য কণার ভরবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক। দ্য ওয়েভলেংথ ইজ inversely proportional to the momentum of the particle. So the wavelength is equals to h/mv, where h is Planck's constant. If I say honestly, এখনো পর্যন্ত কিন্তু এই কনসেপ্টটা বা এই ডেরিভেশনটা শুরুই হয়নি, এবার শুরু হবে। দুটো জিনিস তাহলে শেখালাম, একটা হচ্ছে তরঙ্গের এই যে সরলরৈখিক দৈর্ঘ্যটা, এই পূর্ণ তরঙ্গের যে সরলরৈখিক দৈর্ঘ্য ওটাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ, আর সেই তরঙ্গ দৈর্ঘ্যটা ভরবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা ভরবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক। বেশ, তো এবার আমি এত অব্দি নোট করা হয়ে গেছে তোমাদের? মুসলাম তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে হ্যালো বল, তুই আমাকে বলেছিলি কেন? তোকে বলা হয়নি? তুই জানিস না? এই ফালতু এক্সকিউজ গুলো কোনো মানে হয় না, না এগুলো তো আমাকে বলে কোনো লাভ হবে না। তাহলে আমিও বন্ধ করে বসে থাকি।
ভালো, খুব ভালো, এইভাবেই চালা, এইভাবেই চালাতে থাক। আর কি বলবো, খুব ভালো, খুব ভালো, কর। কি বলছিলাম আমি? ওকে, সো একটা এরকম নিউক্লিয়াস রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে, লাইক দিস। ভালো করে শুনবে। এখন এটা হচ্ছে এই ইলেকট্রনটার গতিপথ, সার্কুলার, তাই তো? এইভাবে যাচ্ছে ঘুরতে ঘুরতে। তো যেহেতু একটা ইলেকট্রন মুভ করছে, একটা আধানযুক্ত কণা, তার সঙ্গে একটা তরঙ্গ জড়িত অবস্থায় থাকবে। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে এই তরঙ্গটা। এবার যে তরঙ্গটা এখানে আমি এঁকেছি, দেখো এখানে কয়েকটা পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়েছে। কটা? এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, টোটাল আটটা পূর্ণ তরঙ্গ বা ফুল সাইকেল আমি এখানে ড্র করতে পেরেছি। আমি আটটা ফুল সাইকেল কমপ্লিট করেছি মানেই যে ওখানে আটটাই হবে, এর কোনো সম্পর্ক নেই বা কোনো মানে নেই। আমি এর বেশি আঁকতে পারিনি, তাই তো? আটটার বেশিই থাকবে। তাই আমি ধরে নিচ্ছি যে এন সংখ্যক তরঙ্গের সৃষ্টি হয়েছে এখানে। তরঙ্গ মানে ওরা পূর্ণ তরঙ্গের কথা বলেছে, আর কিচ্ছু নয়, ঠিক আছে? ধরে নিচ্ছি এন সংখ্যক পূর্ণ তরঙ্গ। তো এই ছবিটা আঁকলাম, আর এখানে একটা রেডিয়াস টাইপের দিচ্ছি স্মল আর, যে তোমরা লেখো লেট দেয়ার বি এন নাম্বার অফ ফুল সাইকেলস কমপ্লিটেড। লেট দেয়ার বি এন নাম্বার অফ ফুল সাইকেলস কমপ্লিটেড। তোমরা লেখো ধরি এন সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়। ধরি ইলেকট্রনের গতির জন্য এন সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়। এন সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়। এন সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়। ইলেকট্রনের গতিবেগটা ভি দিলাম, ভরটা এম দিলাম। ইলেকট্রনের ভর স্মল এম এবং গতিবেগ স্মল ভি। লেট দ্য মাস অফ দ্য ইলেকট্রন বি স্মল এম অ্যান্ড দ্য ভেলোসিটি বি স্মল ভি। ঠিক আছে? ভালো কথা। তো এবার যদি একটু খুব ভালোভাবে আমরা দেখি, মন দিয়ে সবাই দেখবে। আচ্ছা, এইটা একটা পূর্ণ তরঙ্গ তো, এই যে এইটা, এইটুকু একটা পূর্ণ তরঙ্গ না? এই যে উপরে উঠেছে আবার নেবেওছে, প্লাস অ্যান্ড মাইনাস দুটোই রয়েছে। ইয়েস, এটা একটা পূর্ণ তরঙ্গ। তো এই যে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা, আমি কি বলতে পারি যে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য? হ্যাঁ দাদা। এই যে এইটা, এই দৈর্ঘ্যটা একটা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি? হ্যাঁ দাদা। এই দৈর্ঘ্যটা একটা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি? হ্যাঁ। কিন্তু দাদা তরঙ্গ দৈর্ঘ্য তো স্ট্রেট লাইন হয়, এটা তো একটু ব্যাকা ব্যাকা আছে। আমি মানছি ব্যাকা ব্যাকা আছে, কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যটা এতটাই ক্ষুদ্র যে আমি এভাবে এঁকেছি বলে তোমাদের বড় মনে হচ্ছে, বাট এটা এতটাই ক্ষুদ্র হবে দৈর্ঘ্যটা যে প্রায় স্ট্রেট লাইনই হয়ে যাবে এটা। সো ইউ ক্যান কনসিডার দিস অ্যাজ আ স্ট্রেট লাইন। এগুলোকে একটা করে স্ট্রেট লাইন কনসিডার করতে পারো। লিখে রাখো, লেট দ্য ওয়েভলেংথ বি ল্যামডা। ধরি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ধরি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা।
তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই পরিধিটা কত? আলটিমেটলি ভেবে দেখো, এই পরিধিটা কিন্তু এই যে কটা ফুল সাইকেল কমপ্লিট হয়েছে বা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে, ওই প্রত্যেকটা পূর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে যোগ করলে আমরা কিন্তু মোট পরিধিটা পেয়ে যাব। কারণ দেখো, এইটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, একটু ব্যাকা মানে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, 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 এই সব কটা যোগ করে করে তো আলটিমেটলি পেয়েছো, রাইট? প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা। মিথিরা এরকম কতগুলো আছে? n খানা। এন খানা। তো প্রত্যেকটা ল্যামডা তাহলে এন সংখ্যকের কত হবে? এন ল্যামডা। সো উই ক্যান সে দ্যাট সার্কামফারেন্স বা পরিধি, এই কক্ষপথের পরিধিটা বা সার্কামফারেন্সটা কত হবে? হবে হচ্ছে n lambda। ইয়া ইট উইল বি এন ল্যামডা। সৃজনী, এটা তো গেল এন ল্যামডা। এছাড়া পরিধির একটা ডিরেক্ট ফর্মুলা আমাদের জানা আছে, সেটা কি গো? 2πr। 2πr। প্রত্যেকে দেখো, তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে যোগ করে 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 একটা আমরা পেলাম এন ল্যামডা, এছাড়া আমরা জানি ব্যাসার্ধটা জানি, তাহলে 2πr করেও তোর পরিধিটা আমরা বার করতে পারি। সো ক্যান আই সে দ্যাট দ্যাট এন ল্যামডা ইজ ইকুয়ালস টু 2πr? অবশ্যই বলা যায়। ফ্রম দিস ক্যালকুলেট ল্যামডা ইজ ইকুয়ালস টু 2πr বাই এন। এসছে, এটাকে ইকুয়েশন 1 করে রাখো, 2πr বাই এন। ঠিক আছে, বেশ। বৈশালী, তোমাকে জিজ্ঞেস করবো এবার আমি। ডিপ ব্রগলি বলেছেন, আচ্ছা ডিপ ব্রগলি না, আমরা আগে থেকেই জানি যখনই কোনো একটা আধান বা কোনো একটা কণা মুভ করে বা গতিশীল অবস্থায় থাকে তার সঙ্গে কিছু পরিমাণ তরঙ্গ জড়িত অবস্থায় থাকে। ডিপ ব্রগলি বলেছেন যে তরঙ্গটা জড়িত থাকবে তার তরঙ্গ দৈর্ঘ্য উক্ত কণার ভরবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই এসছে ল্যামডা প্রপোর্শনাল টু 1/। আচ্ছা, তো হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা ডিপ ব্রগলির তত্ত্ব প্রয়োগ করে ল্যামডা ইজ ইকুয়ালস টু কি বলতে পারি? লিখবে সবাই, ডিপ ব্রগলির তত্ত্ব অনুযায়ী ল্যামডা ইজ ইকুয়ালস টু কি বলবে? বৈশালীর ভয়েস আসছে না। শিল্পা বলো, ল্যামডা ইজ ইকুয়ালস টু কি বলবো? h/mv। এইচ বাই এমভি, যেখানে এইচ হচ্ছে, এবং একটা কথা তোমাদেরকে বলি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম লেজিনেস কাজ করলে হবে না। ব্র্যাকেটে আমাদেরকে লিখে দিতে হবে, যেখানে এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, মানটা শুদ্ধ লিখে দিতে হবে। এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক বলে এই মানটা লিখে দিয়ে আসবে, দুটো মানই লিখে দিয়ে আসবে, না লিখলে নাম্বার পাচ্ছ না, কাটবে। দেখো, দুটোই ল্যামডার মান, একটা 2πr বাই এন, একটা এইচ বাই এমভি। যদি দুটোকে আমি ইকুয়েট করে দিই, 1 এবং 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই, বাই ইকুয়েটিং ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি হচ্ছে 2π, না আমরা পাচ্ছি, হ্যাঁ, 2πr বাই এন ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি। ঠিক আছে, এবার এনটাকে এদিকে মাল্টিপ্লাই করো, এমভিটাকে এদিকে তুলে দাও, আর 2πটাকে এদিকে নামিয়ে আনো, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো? এমভি যদি এদিকে যায় হয়ে যাবে এমভি, আর এই আর হয়ে যাবে এমভি আর ইজ ইকুয়ালস টু, এইচ ছিল, 2πটা নিচে নেমে আসছে, হয়ে যাবে এইচ বাই 2π, আর এনটাকে এখানে তুলে দিয়েছো, হয়ে গেছে এনএইচ বাই 2π। এমভি আর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই 2π। এই ইকুয়েশনটাকে আমরা কি নামে চিনি? কি অবস্থা! বোরস কোয়ান্টাম কন্ডিশন বা বোরের কোয়ান্টাম শর্ত। বোরস কোয়ান্টাম কন্ডিশন। তাহলে দেখো, ডি ব্রগলির তত্ত্ব থেকে আমরা কিন্তু বোরের কোয়ান্টাম তত্ত্বে আসতে পারলাম। এই ডেরিভেশনটা 11এও ইম্পর্টেন্ট ছিল, 12এও ইম্পর্টেন্ট। দেয় বোরস কোয়ান্টাম কন্ডিশন। আচ্ছা, রেসপন্স করবে প্রত্যেকে, এই ডেরিভেশনটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ।
বেশ। ওকে, সো যেটা বলার ভালো করে শুনবে এবারে। রাদারফোর্ডের যে লিমিটেশনগুলো ছিল তার মধ্যে একটা সবচেয়ে বড় লিমিটেশন এটা যে রাদারফোর্ড কোনোদিন কক্ষপথগুলোর ব্যাসার্ধের আলোচনা করতে পারেনি। রাদারফোর্ড কোনোদিন কোনো একটা কক্ষপথে যে ইলেকট্রনটা রিভলভ করছে, কোনো একটা শেলে যে ইলেকট্রনটা রিভলভ করছে সেই ইলেকট্রনের ভেলোসিটি নিয়ে কোনো আলোচনা করতে পারেনি। রাদারফোর্ড কোনো একটা শেলের যে ইলেকট্রনের যে এনার্জি সেটা নিয়ে কোনো আলোচনা করতে পারেনি, রাইট? তো আজকে আমরা সেই আলোচনাগুলোকে করব। এনার্জি বলতে মনে পড়লো, সৃজনী আগের দিন জিজ্ঞেস করছিলে যে আমি একটু আগে আমি বলেছিলাম যে যত নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাওয়া হয় তত এনার্জি লেভেলটা বাড়ছে, ঠিক? আবার আমরা এটাও বলি যে ইলেকট্রনটাকে বার করে নিতে আমাদের সুবিধা হচ্ছে। তুমি বোধহয় এরকমই কিছু জিজ্ঞেস করেছিলে, রাইট? কি বলেছিলে? হ্যাঁ, হ্যাঁ, এরকমই বলেছিলাম যে লাস্ট। ইলেকট্রনটাকে বার করে নেওয়ার কথা বলেছিলে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো উত্তরটা কি হবে প্রত্যেকে শোনো, আরেকবার আমি কোশ্চেনটা তোমাদের সামনে বলছি। ও বলছিল যে দাদা একটু আগে ওই সেই এনার্জি লেভেল বলেছিলাম না যে কে কক্ষপথ থেকে এল কক্ষপথের এনার্জি লেভেল আরো বেশি, এলের থেকে এম এর আরো বেশি, তার মানে নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছে ইলেকট্রনের শক্তিটা তাহলে আরো বাড়ছে। আবার আমরা কেমিস্ট্রিতে পড়ছি, ইনঅর্গানিক চ্যাপ্টারে, ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে রয়েছে, যত পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু ইলেকট্রন বার করে নেওয়াটা সহজ। আয়নন এনথালপি কমে যায়। আয়নন এনথালপি মানে কি, যে ইলেকট্রন বার করতে যে পরিমাণ শক্তি লাগে। তাহলে দুটো জিনিস মিলছে কি করে? কক্ষপথের শক্তি বাড়ছে, এদিকে ইলেকট্রন নাকি আমরা সহজে বার করে নিতে পারছি। সুজনী উত্তর দাও, কি বুঝেছিলে? ওই লাস্ট অরবিটে যে ইলেকট্রনটা রয়েছে ওটার এনার্জি বেশি বলেই ওটা বেরিয়ে যাচ্ছে, মানে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কাটিয়ে ওটা বেরিয়ে যেতে পারে। ব্যাপারটা হচ্ছে যেটা বাড়ছে সেটা হচ্ছে শক্তির স্তরটা বাড়ছে, শক্তি স্তরের শক্তিটা বাড়ছে। ওখানে থাকা যে ইলেকট্রনটা, শক্তি স্তর বাড়া মানে কি, ওই ওই স্তরে থাকা ইলেকট্রনের শক্তিটাও বাড়ছে। ইলেকট্রনের শক্তি বাড়ছে মানে কি, ওটা আরো জোরে ঘুরছে। ওটা যত জোরে ঘুরছে তত কিন্তু ওটা নিউক্লিয়াসের আকর্ষণ থেকে আলগা। তুমি যত আস্তে ঘুরবে নিউক্লিয়াস তোমাকে তত বেশি আকর্ষণ করবে। তুমি যত জোরে ঘুরছো নিউক্লিয়াসের থেকে তখন তুমি আরো তোমার অ্যাট্রাকশনটা পুয়োর, তাই বার করে নেওয়াটা এর জন্য সহজ হয়। এনিওয়েজ, সো কামিং ব্যাক টু দিস প্রসেস, হেডিং দাও বোর তত্ত্বের প্রয়োগ। তোমরা লেখো অ্যাপ্লিকেশন অফ বোরস থিওরি। বোর তত্ত্বের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ বোরস থিওরি। প্রত্যেকে প্লিজ কাছে ক্যাসিও রাখবে, বিকজ ইউ উইল নিড ইট। আজকে এটা লাগবে আমাদের, ক্যাসিওটা আজকে খুব ভালো করে এই পার্টটা আমরা করবো এবং আমি খুব তাড়াতাড়ি করাবো এবার, ওকে? নোট করবে। বেসিক্যালি এই বোর থিওরি অ্যাপ্লিকেশনে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কিছুই না, কোনো একটা ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের রেডিয়াস বার করবো আমরা, সেই কক্ষপথের শক্তি বার করবো আমরা, ইলেকট্রনের গতিবেগ বার করবো আমরা, আর কিছু না। এই ছবিটা আগের দিন আমি এঁকেছিলাম, তোমাদেরকে খাতায় করিয়েছিলাম, কখন? রাদারফোর্ডের লাস্ট যে পয়েন্টটা ছিল ওখানে আমরা এটা করেছিলাম, রাদারফোর্ড অ্যাটমিক মডেলের লাস্ট পয়েন্ট এটা। দেখো ভালো করে বুঝবে, লাস্ট টাইম বোঝাচ্ছি।
এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের গতিবেগ, ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, রাইট? এবার আমার প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের আধান তো নেগেটিভ হয়, আর আমরা তো কুলম্বস লতে পড়েছি, কুলম্বস ল না ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি যে প্লাস চার্জ মাইনাস চার্জকে টানে। তার মানে অবভিয়াসলি এই নিউক্লিয়াসটা কি করছে, এই নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে টানছে। যে বল দ্বারা আকর্ষণ করছে এই বলটাকে আমরা বাংলায় কি বলি? স্থিরতারিতিক আকর্ষণ বল, ইংলিশে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আমি হয়তো এই ডেরিভেশনটা করার সময় কিছু টার্ম ইংলিশে লিখবো, তোমাদের বাংলায় বলে দেবো টার্মগুলো। তাহলে এদিকটা কি কাজ করছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, রাইট? তোমরা বাংলায় লিখবে স্থিরতারিতিক আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? গতিবেগটা, আচ্ছা ব্যাসার্ধটা আমি ধরে নিলাম স্মল আর, স্মল আর বা আচ্ছা স্মল আরই থাকুক। এবার কথা হচ্ছে যে কোনো একটা পরমাণু যখন লেখা হয়, ধরো বললাম সোডিয়াম, নিচে লেখা হয় 11, উপরে লেখা হয় 23, ইফ ইউ রিমেম্বার। এখানে 11টা হচ্ছে ওর পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার, আর উপরে যেটা লেখা হয় এটাকে বলা হচ্ছে মাস নাম্বার বা ভর সংখ্যা। এই যে নিচে যে পরমাণু, এই যে নিচে যে ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কটাকে লেখা হচ্ছে, এইটা বেসিক্যালি এটা হচ্ছে প্রোটন সংখ্যা এবং একই সঙ্গে এটা হচ্ছে ওর ইলেকট্রন সংখ্যা, রাইট? তার মানে নিউক্লিয়াসের ভিতরে যদি আমি সোডিয়ামের কথা বলি 11টা প্রোটন আছে। এবার আমি ধরে নিলাম র্যান্ডম কোনো একটা এলিমেন্টের জন্য করছি যার সিম্বলটা হচ্ছে এক্স, যার এখানে জেড লেখা, এখানে এ লেখা, তার মানে কি পরমাণু ক্রমাঙ্ক জেড। তার মানে নিউক্লিয়াসের ভিতরে জেড সংখ্যক প্রোটন রয়েছে, নিউক্লিয়াসের ভিতরে জেড সংখ্যক প্রোটন রয়েছে। একটা প্রোটনের চার্জ কিন্তু একটা ইলেকট্রনের চার্জের সঙ্গে ইকুয়াল, শুধু একটা মাইনাস হয় একটা প্লাস হয়, ডাজেন্ট ম্যাটার, ম্যাগনিটিউড ওয়াইজ তো সেম। তার মানে একটা প্রোটনের চার্জ ইলেকট্রনের সঙ্গে সমান, তাহলে জেড খানার প্রোটনের চার্জ কি হবে? জেড ইন্টু ই। তার মানে এখানে টোটাল চার্জ হচ্ছে জেড ইন্টু ই, আর এখানে চার্জ হচ্ছে ই। এছাড়া কোনো একটা কণা যখন খুব জোরে এভাবে আবর্তন গতিতে ঘোরে, মানে এরকম যখন রোটেশন মোশনে ঘোরে, তখন বাইরের দিকে যেটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স, রাইট? তাহলে আমি বলেছিলাম দিস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বাই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা ইকুয়াল হতে হবে, তাই তো? দিস সেন্ট্রিফিউগাল ফোর্স, বাংলায় বলে অপকেন্দ্র বল, লিখে রাখবে। দিস সেন্ট্রিফিউগাল ফোর্স শুড বি ইজ ইকুয়ালস টু স্থিরতারিতিক আকর্ষণ বল, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আমি ইংলিশে লিখছি, তোমরা কিন্তু বাংলায় লিখবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। বেশ। নবনীতা, এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত? ভয়েস এলো না। রিশা, হ্যালো? আর ভয়েস আসছে না। সঞ্চারী, সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত? mv square by r mv স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কত হয় দাদা? আমরা কুলম্বস লতে পড়েছি q1 q2 বাই আর স্কোয়ার, বাট ইট ইজ ইন সিজিএস প্রসেস। এসআইতে কি হয়? 1/4 এপসাইলন নট, হোয়ার এপসাইলন নট ইজ দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে এখানে বসবে 1/4 এপসাইলন নট। এই পার্টটা শুধু আমাদের 11-এ করতে হতো না, যেহেতু 12-এ আমাদেরকে শেখানো হয়েছে, তাই এই পার্টটা এখন থাকবে 1/4 এপসাইলন নট ইন্টু একটা আধান হচ্ছে জেড ই, আরেকটা আধান হচ্ছে ই, মানে জেড ই ইন্টু ই বাই আর স্কোয়ার হয়ে যাবে এটা।
তাহলে এটা আসছে হচ্ছে এমভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু 1 বাই, আচ্ছা 1/4 পাই এপসাইলন নট এর মান কার মনে আছে? 9 into 10 to the 9 power into 9 10 ইন্টু to the 10 power টু দি পাওয়ার 9. 9, রাইট? তাহলে 1/4 পাই এপসাইলন নট মানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এমভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর, আর জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এই এত অবধি কিন্তু কোনো মুখস্থের খেলা নেই, দেখো এত অবধি কিন্তু একটা কনসেপ্ট যে ইলেকট্রনটা স্টেবল ওয়াইজ ঘুরতে পারছে কেন, বিকজ দ্য আউটওয়ার্ড ফোর্স ইজ ইকুয়ালস টু ইনওয়ার্ড ফোর্স, রাইট? তার মানে এখানটা কি হবে, এমভি স্কোয়ার বাই আর আর জেড স্কোয়ার বাই আর স্কোয়ারটা ইকুয়েট হয়ে যাবে। বেশ ভালো কথা। তাহলে এবার কি হবে, এখান থেকে আমি তোমাদেরকে এই স্টেপটা থেকে একটু মুখস্থ করতে বলবো। কি মুখস্থ, যেটা আমি প্রত্যেকবারই বলি, ভি স্কোয়ারের ভ্যালুটাকে বার করে রাখবে, ঠিক আছে? ভি স্কোয়ার। আর আমি এই পয়েন্টটা মনে রাখতে পেরেছি, তোমরা মনে রাখতে পারবে, আর কোনোদিন এটাকে মুখস্থ করতে হবে না, বিকজ দিস ডেরিভেশন ইজ ডিসগাস্টিং। এই ডেরিভেশনটা আমরা পছন্দ করি না কেউ, কিন্তু যেদিন থেকে এই ভি স্কোয়ারের ভ্যালুটা মনে রাখতে পারছি, মানে এইটা মনে রাখতে পারছি যে এই স্টেপের পর ভি স্কোয়ার বার করবো, তখন থেকে জিনিসটা অনেক স্মুথ হয়ে গেছে। সো দাদা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে একটা আর তো কেটে যাবে, তো এটা হয়ে যাবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট উপরে জেড স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে এম ইন্টু আর, তাই তো? জেড স্কোয়ার বাই এম আর, শুধু এই 1/4 পাই এপসাইলন নট পার্টটা 12-এ এক্সট্রা এসছে। এটা হচ্ছে ভি স্কোয়ারের একটা ভ্যালু। ইকুয়েশন দিয়ে রাখো 1। নোট করছো তো? আমি কিন্তু মুছতে থাকবো। হ্যাভিং সেড দ্যাট, এটা যেমন গেল, সেরকমভাবে বোরের কোয়ান্টাম শর্ত থেকে আমরা যেটা পাচ্ছি, ফ্রম বোরস কোয়ান্টাম কন্ডিশন, কি পাচ্ছি? বোরের কোয়ান্টাম শর্ত থেকে পাই, ফ্রম বোরস কোয়ান্টাম, মিথিলা কি পাচ্ছি কোয়ান্টাম কন্ডিশন থেকে? কি বলেছে বোর? MVR equals to NH by 2 pi. ইয়েস, এমভিআর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই। ব্র্যাকেটে লিখে রাখবে, যেখানে এন হলো, ওয়্যার এন ইজ ইকুয়ালস টু 1, 2, 3, ডট ডট ডট, অ্যান্ড এইচ ইজ ইকুয়ালস টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট লিখতে হবে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মান সহ লিখতে হবে। এখান থেকে তোমরা ভি এর এক্সপ্রেশনটা বার করো, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কী হবে, এনএইচ বাই 2 পাই এম আর, ঠিক আছে? এবার দুদিকটাকে কিছুই না, জাস্ট স্কোয়ার করে দাও। যদি দুদিকটাকে স্কোয়ার করে দাও, এটা হয়ে যাবে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। দিস ইজ ইকুয়েশন 2। তাহলে এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, দুটোই ভি স্কোয়ারের এক্সপ্রেশন। এবার তাহলে দুটোকে ইকুয়েট করে দেবো আমরা। এবার একটা কথা তোমাদেরকে বলি, আমি কিছুতেই বুঝতাম না যে কেন আজকে হঠাৎ করে আমরা এই ভি স্কোয়ারের এক্সপ্রেশনটা বার করছি। বেসিক্যালি প্রবলেমটা কি হচ্ছে জানো তো, আমি প্রথমে যেটা বার করব সেটা হচ্ছে কোনো একটা কক্ষপথ বা কোনো একটা শেলের রেডিয়াস। তো দেখে মনে হতে পারে এই তো স্যার এই ফর্মুলা থেকেই তো বেরিয়ে যেতে পারে, এমভিআর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, তাহলে আর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই এমভি। বেরোতে পারে, কিন্তু একটাই প্রবলেম আছে। দেখো বাকি সব ঠিক আছে, তোমাকে কক্ষপথের সংখ্যা বলে দেবো, ধরো 1 নম্বর কক্ষপথ, তাহলে এন এর ভ্যালু 1 বসাবে, 2 নম্বর কক্ষপথ, তাহলে এন এর ভ্যালু 2 বসাবে। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান তোমরা জানো, 2 পাই একটা ধ্রুবক, এম হচ্ছে ইলেকট্রনের ভর ধ্রুবক। প্রবলেম হচ্ছে এই ভি, তোমরা তো গতিবেগ জানো না। গতিবেগ যদি না জানো তাহলে ব্যাসার্ধটা বার করবে কি করে? ওকে, তখন তার মানে তোমাদেরকে ইকুয়েশনটা এমন করতে হবে যাতে ইকুয়েশনে কোনো গতিবেগ টার্ম না থাকে। সেই জন্য আমরা গতিবেগটাকে এলিমিনেট করার জন্য দুটো গতিবেগকে কম্পেয়ার করছি। যেই তোমরা কোনো একটা প্যারামিটারকে কম্পেয়ার করবে, সবসময় জানবে ওই প্যারামিটারটা তখন ইকুয়েশন থেকে চলে যায়। তাহলে ভি স্কোয়ারটার মানে ভি ব্যাপারটা থাকবে না দুটো ইকুয়েশনের মধ্যে। তো ইকুয়েশন 1টাও একটা ভি স্কোয়ারের এক্সপ্রেশন, ইকুয়েশন 2টাও একটা ভি স্কোয়ারের এক্সপ্রেশন। দুটোকে জাস্ট কম্পেয়ার করে দাও। যারা যদি এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করে দিই, একটা কথা বলি, আমি কিন্তু ডেরিভেশনটা নিজের মতো লাইন বাই লাইন করে দিচ্ছি না, তাহলে 10 মিনিট লাগতো করাতে আমার। বুঝিয়ে বুঝিয়ে স্টেপ ওয়াইজ করাচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে সোমবার আসার আগে অন্তত 3বার এই ডেরিভেশনটা প্র্যাকটিস করে আমাকে পাঠাবে, প্রত্যেককে বললাম। তো লিখবে সমীকরণ 1 ও 2কে তুলনা করে পাই 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই এম আর ইজ ইকুয়ালস টু, এদিকটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ঠান্ডা মাথায় কাটবে, কি কি কাটছে দেখো, ঠান্ডা মাথায় করতে হবে এগুলো। এখান থেকে একটা এম, এখান থেকে এম এর মাথায় একটা স্কোয়ার কেটে গেল, এখান থেকে একটা আর, আর এর মাথায় একটা স্কোয়ার কেটে গেল, এখান থেকে 4 পাই, এখান থেকে একটা 4 একটা পাই কেটে গেল। ওকে, বিকজ দিস ইজ 4 পাই স্কোয়ার, তাই একটা 4 একটা পাই কেটেছে, কিন্তু পুরোটা কেটে যায়নি। তাহলে এক্সপ্রেশনটা কি পড়ে রয়েছে? পড়ে রয়েছে হচ্ছে
আচ্ছা এবার এখানে একটা এপসাইলন নট পড়ে রয়েছে কিন্তু খেয়াল রেখো, তাহলে এটা রয়েছে হচ্ছে জেড স্কোয়ার বাই এপসাইলন নট ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম আর। তোমাদের বার করতে হবে ব্যাসার্ধ, এবং মজার কথা একটু ভেবে দেখো এখানে যে কটা টার্ম পড়ে রয়েছে সব কটা ধ্রুবক। জেড কি, ওই মৌলটা বা ওই পরমাণুটার পরমাণু ক্রমাঙ্ক ধ্রুবক, মানে এর ভ্যালু কখনো চেঞ্জ হয় না। ইলেকট্রনের আধান চেঞ্জ হয় না। এপসাইলন নট আমরা জানি 8.854 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু ইনভার্স। এন হচ্ছে যত নম্বর কক্ষপথেরটা বার করতে বলেছে, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, পাই হচ্ছে 3.14, এম হচ্ছে ইলেকট্রনের ভর। গতিবেগ টার্মটা তো আর নেই, কতটা সুবিধা ভাবতে পারছো? তাহলে এবার এখান থেকে ব্যাসার্ধটা বার করে ফেলো। কী করে বার করবো? আরটাকে ওদিকটায় নিয়ে যাই আর এইগুলোকে সব এদিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? আর হয়ে যাবে হচ্ছে আর উইল বি ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার, আচ্ছা উপরে জাস্ট একটা এপসাইলন নট মাল্টিপ্লাই হয়ে যাবে, সো দ্য ইকুয়েশন উইল বিকাম এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। যদি একটু মনে বা পাই জেড এম স্কোয়ার লিখছি, পাই জেড এম স্কোয়ার একই ব্যাপার, লিখে ফেলো। এই এত অবধি যদি কেউ না বুঝে থাকো বলো। এটাই কিন্তু আমাদের রেডিয়াসের এক্সপ্রেশন বেরিয়েছে। এবার যারা টুয়েলভেরটা মোটামুটি করেছিলে, যাদের একটু একটু মনে আছে, তারা হয়তো আমাকে বলতে পারবে, আচ্ছা এটাকে না পাই এম জেড স্কোয়ারটাই লেখা হোক, এভাবে লিখতেও খারাপ লাগে, পাই এম জেড স্কোয়ার একই জিনিস। যাদের টুয়েলভেরটা একটু ইলেভেনেরটা একটু একটু মনে আছে তারা হয়তো মনে করবে যে এক্সপ্রেশনটা কিন্তু অনেকটাই চেঞ্জ লাগছে। কারোর মনে আছে ইলেভেনেরটা কী এসছিল? এসছিল হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তোমরা আমাকে কেউ বলতে পারবে যে এটা এরকম ডিফারেন্ট কেন এসছে এক্ষেত্রে? আমি তো বুঝতাম না। এখানে তো 1/4 পাই এপসাইলন নট ইয়েস, এখানে কনস্ট্যান্ট। একটা 1/4 পাই এপসাইলন নট মাল্টিপ্লাই রয়েছে, সেজন্য 4টা কেটে গেছে, একটা পাই কেটে গেছে, দ্যাটস ইট, আর একটা উপরে এপসাইলন নট মাল্টিপ্লাই হয়েছে, এই তো গল্প, এছাড়া অন্য কিছু নয়। আলটিমেটলি এটার এটা কিন্তু সেম। দেখো তোমরা জাস্ট এর সঙ্গে একটা 1/4 পাই এপসাইলনটা উল্টে যাবে এখানে, তাহলে 4 পাই এপসাইলন নট হয়ে যাবে। 4 কেটে গেল, পাই পাই একটা কেটে গেল, এপসাইলন মাল্টিপ্লাই করে দেখো এটাই থাকছে, এপসাইলন নট ইন্টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। এই তো এটাই তো এসছে আমাদের, ডিফারেন্ট কিছু নেই কিন্তু, খেয়াল রেখো। ঠিক আছে? আর তোমরা একটা জিনিস জানো, আমি তোমাদেরকে বারবার করে বলতাম যে যখনই কোনো এসআই এক্সপ্রেশন, এটা তো এসআই এক্সপ্রেশন, এসআই থেকে যখন সিজিএসে যাবে সবসময় এপসাইলনের জায়গায় কি বসাতে হতো আমাদেরকে? 1/4 পাই বসাতে হতো। এই তো এখানটা এপসাইলনের জায়গায় 1/4 পাই বসিয়ে দাও, দেখবে আবার ওই টার্মটা চলে এসছে, 4 পাই নিচে মাল্টিপ্লাই হয়ে যেত, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই এম জেড স্কোয়ার। খেয়াল রেখো, দিস ইজ দ্য এসআই এক্সপ্রেশন। বাই দ্য ওয়ে একটা কাজ করি, এইখানে না ছোট্ট করে নিচে একটা এখানে এন লিখে দিই সাবস্ক্রিপ্টে, মানে কি বলতো, এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এই যে এক্সপ্রেশনটা আমাদের এসছে পরের দিনের মধ্যে, এটা আমার মুখস্থ চাই, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার, পরের দিনের মধ্যে মুখস্থ চাই। লিখে রাখো এনতম কক্ষপথের ব্যাসার্ধ, রেডিয়াস অফ এনএথ শেল, এনতম কক্ষপথের ব্যাসার্ধ লিখে রাখো, এনতম কক্ষপথের ব্যাসার্ধ। হয়েছে এত অবধি? সবাই বুঝতে পেরেছো? ওকে, এবার একটা বক্তব্য হচ্ছে, দাদা এটা তো গেল এনতম কক্ষপথের ব্যাসার্ধ, কখনো যদি আমাদেরকে বলে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কি হবে, আমরা এখান থেকে বার করতে পারবো। লেখো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। একবার একটু ভেবে নিই তো, এখানে যে টার্মগুলো রয়েছে কোনটা কি রিপ্রেজেন্ট করছে? এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, তার মানে এই এনের জায়গায় 1 বসে যাবে, রাইট? লেখো ফর দ্য ফর ফার্স্ট শেল বা রেডিয়াস অফ ফার্স্ট শেল লিখতে পারো, ফর ফার্স্ট শেল
এনতম কক্ষপথের জন্য প্রথম কক্ষপথের জন্য ব্র্যাকেটে লিখে রাখবে n ইজ টু 1। এই ইকুয়েশনে যদি n ইজ টু 1 বসিয়ে দিই আমরা, তাহলে কি হবে, আর এন এর জায়গায় লিখতে হবে r1 ইজ টু হয়ে যাবে এপসাইলন নট n স্কোয়ারের জায়গায় হয়ে যাবে 1 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু এপসাইলন নট। ঋষিকা, তুমি আগের দিন ক্লাস করতে পারোনি, তো আমি আশা করছি তুমি মানে কারোর থেকে জেনে নিয়েছো অলরেডি আমি কি পড়িয়েছি। আমি কিন্তু তোমাকে পড়া ধরবো সোমবার। এপসাইলন নট এইচ স্কোয়ার, আর আমি মানে ভেরি ক্লিয়ারলি শুনে রাখো, সোমবার পড়া না করে কেউ আসবে না, বুঝেছো? ক্লিয়ারলি স্পিকিং, পাই এম জেড স্কোয়ার। দ্য অনলি ডিফারেন্স ইজ এখানে এন স্কোয়ার ছিল, এখানে এন স্কোয়ার নেই, তাহলে আর এন বাই আর ওয়ান করছি, আর এন বাই আর ওয়ান এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই এপসাইলন নট এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। কী করলাম এটা, আমি এনতম কক্ষপথের ব্যাসার্ধকে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে ভাগ করলাম, সব কেটে যাবে। কীভাবে দেখো, ওটা থাকবে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই বাই পাই এম জেড স্কোয়ার ইন্টু পাই এম জেড স্কোয়ারটা উপর দিকে উঠে যাবে, নিচের দিকে এপসাইলন নট এইচ স্কোয়ার পড়ে থাকবে, পাই পাই এম এম জেড স্কোয়ার সব কেটে যাচ্ছে, এপসাইলন নট এইচ স্কোয়ার কেটে গেল, ফাইনালি কি পড়ে থাকলো, হচ্ছে এন স্কোয়ার। তার মানে এনতম কক্ষপথের ব্যাসার্ধ এবং প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দুটোর অনুপাত হচ্ছে এন স্কোয়ার, ঠিক আছে? তার মানে আর এন বাই আর ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে এন স্কোয়ার, এবং আর এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এন স্কোয়ার ইন্টু আর ওয়ান। দিস ইজ দ্য রিলেশনশিপ। খুব কাজে লাগে এইগুলো। কি কাজে লাগে? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বলে দিল, আর 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বার করতে বললো। তোমাদেরকে একটা অঙ্ক করতে দিচ্ছি, করো তো, এই অঙ্কটা করো, মন থেকে দিচ্ছি। লেখো, লিথিয়াম পরমাণুর, লিথিয়াম না লিখে লিখবে লিথিয়াম 3 প্লা প্লা প্লা, লিথিয়াম 2+ লিখবে এখানটায়, কারণ আছে পরে বোঝাবো। লিথিয়াম 2+ পরমাণুর বা লিথিয়াম 2+ আয়নের লিথিয়াম 2+ আয়নের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সে ধরো বললাম 0.78 অ্যাংস্ট্রম। এটা অ্যাংস্ট্রম ইউনিট, ঠিক আছে? তোমরা অ্যাংস্ট্রমেই কাজটা করতে পারো। জিজ্ঞেস করছে, ওকে আমি ইংলিশেও বলছি, চিন্তা নেই। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.78 অ্যাংস্ট্রম। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। দ্য radius of the first shell of Li2+ ion is 0.78 angstrom. Calculate the radius of third shell. মিথিলা, বুঝতে পারছো তো ক্যালকুলেশনটা? হ্যাঁ স্যার। ওকে, সো সবার হাতে ক্যাসিও আছে আশা করি। কি আগে অ্যান্সারটা দিতে পারে আমি দেখবো। ফাস্ট, ডু ইট ফাস্ট। অনুস্মিতা বলছে 21.06। বাকিটা কেউ? কেন জানি না মনে হচ্ছে ভ্যালুটা ভুল হয়েছে। ঠিক আছে, হতে পারে, দেখবো তবু। 21.06 হতে পারে। না না 7.02, আমি একটা ভ্যালু ভুল বসিয়েছিলাম। সৃজা কোথায়? সৃজনী কোথায়? শিল্পা কোথায়? রবনীতা কোথায়? সঞ্চারী, বৈশালী?
7.02. হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন 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 বলুন। হ্যাঁ মানে ওদের যদি অসুবিধা থাকে আমি পড়াবো, কারণ আমার কোনো প্রবলেম নেই। না না, ওরা দুজনেই পড়বে, আর কেউ না। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাকে তাহলে একটু জানিয়ে দেবেন, হ্যাঁ। ওকে ওকে। সবার হয়েছে আবার সিজার 6 পয়েন্ট, এর সবসময়টা উল্টো কেন আসছে আমি বুঝে পাই না। ফর্মুলায় বসাবে ডিরেক্ট অঙ্ক করবে, তা না আবার উল্টো আসছে 6.07, কি করে হতে পারে এই জিনিসটা? এখনো ক্যাসিও না ক্যালকুলেটর। না, এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক হলো। আমি একটা ভ্যালু ভুল বসিয়েছিলাম। মিথিরা হয়েছে? না স্যার। কেন মিথিরা? 3 স্কোয়ার, 3 স্কোয়ার ইন্টু 0.78, 3 স্কোয়ার মিনস 9, অ্যান্ড 9 ইন্টু 7.08, এ তো মুখে মুখে 9.0.7, তো মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। 9 ইন্টু 8 মানে 72, 2 উপরে গেল 7, 9 ইন্টু 7 মানে 63, 63 প্লাস 7 মানে 70, সো 702 পয়েন্ট চলবে 2 ঘর আগে, ইট মিনস 7.02 অ্যাংস্ট্রম। এ কি হয়েছে? হ্যাঁ স্যার, বুঝেছি। আর কেউ আছো যে বোঝনি? প্লিজ ফিল ফ্রি, জিজ্ঞেস করে নাও, কারণ ডাউট নিয়ে যেও না, কিন্তু বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। কেউ আছো এরকম যে বোঝনি? বেসিক্যালি উই আর ফলোইং দিস রিলেশন না। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, এন স্কোয়ার মাল্টিপ্লাই করলে আর এন পেয়ে যাবো আমরা। 3 নম্বর কক্ষপথ বলেছে, তাই এন এর ভ্যালু 3 হলো, তাই আর 3 লিখেছি, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। তোমরা কেউ বললে না, সো আই গেস তোমরা বুঝতে পেরেছো। সো এটা গেল হচ্ছে ব্যাসার্ধ। ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে, দাঁড়াও, ব্যাসার্ধের এক্সপ্রেশনটা আমাদের কি এসছে? আর এন ইজ ইকুয়ালস টু, মুখস্থ হবে, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। দেখো তো আমি ঠিক লিখেছি কিনা, আই থিঙ্ক এটাই হবে, আমার মনে নেই, পাই এম জেড স্কোয়ার। কথা হচ্ছে, যদি আমি এই ক্যালকুলেশনটা, মানে এই প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা, অ্যাকচুয়ালি বোর কিন্তু পুরোটাই হাইড্রোজেনের উপরে খেলাটা করেছিল, ঠিক আছে? যদি এই ক্যালকুলেশনটা আমি যদি হাইড্রোজেনের জন্য করতাম, তাহলে কি হতো দেখো তো, মানে ফর হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে যে হাইড্রোজেন অ্যাটম যদি হয়, তাহলে এখানে এই সব কটা প্যারামিটারের মধ্যে অলরেডি একটার ভ্যালু আমরা জেনে যাচ্ছি, সেটা কোনটা? সঞ্চারী। হাইড্রোজেন অ্যাটম নিয়ে কাজ করলে এখানে যে কটা প্যারামিটার আছে, কটা প্যারামিটার আছে আমি দেখতে পাচ্ছি এখানে, 7টা প্যারামিটার, এপসাইলন নট এইচ পাই এম জেড ইস ই। তার মধ্যে এপসাইলন নটের ভ্যালু আমরা জানি, এন এর ভ্যালু আমরা এখন জানি না, এইচ এর ভ্যালু আমরা জানি, পাই এর ভ্যালু আমরা জানি, এম হচ্ছে ইলেকট্রনের ভর আমরা জানি, জেডটা কি জিনিস গো? হোয়াট ইজ জেড? প্রোটন সংখ্যা। ডোন্ট কল প্রোটন সংখ্যা, জেড কে বলবে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, সেটা ইজ ইকুয়ালস টু প্রোটন হয়, নাম্বার অফ প্রোটনস হয়। সো জেড মিনস নাম্বার অফ অ্যাটমস, সরি অ্যাটমিক নাম্বার, অ্যান্ড ইট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটনস। ভালো কথা। সো যদি আমি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেন হ্যাজ অনলি 1 প্রোটন, রাইট? দ্য অ্যাটমিক নাম্বার অফ হাইড্রোজেন ইজ 1, তাই আমরা বলতে পারি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, তাই ব্র্যাকেটে একবারে জেড ইজ ইকুয়ালস টু 1 লিখেই দেবো। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, দ্য রেডিয়াস অফ ফার্স্ট শেল, যেই ফার্স্ট শেল বলছো, প্রথম কক্ষপথ যেই বলছো, ব্র্যাকেটের সঙ্গে সঙ্গে n ইজ ইকুয়ালস টু 1 বসিয়ে দেবে। দেখো z আর n এর ভ্যালু পেয়েই গেলে তোমরা, কি হবে ভ্যালুটা? তাহলে হবে হচ্ছে এপসাইলন নট n স্কোয়ারের জায়গায় তো 1 স্কোয়ার হয়ে গেল, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম, জেডের জায়গাতেও 1 হয়ে গেল, ইন্টু ই স্কোয়ার। তাহলে এটা আসছে হচ্ছে এপসাইলন নট এইচ স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার। তার মানে এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। লিখে রাখো তো, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তোমরা ইংলিশে লিখে রাখো, রেডিয়াস অফ ফার্স্ট শেল অফ হাইড্রোজেন, রেডিয়াস অফ
ফার্স্ট শেল অফ হাইড্রোজেন। ঠিক আছে, হুম, যেটা বলছিলাম, তাহলে হাইড্রোজেনের এবার আমাদের এই মানটা বার করতে হবে। তাহলে আমাকে যখনই বলবে যে হাইড্রোজেনের ফার্স্ট শেলের রেডিয়াস কত, স্যার এপসাইলন নট এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার। ভালো, চলো মানটা বার করি। এপসাইলন নটের জায়গায় বসিয়ে দেবো 8.85 ইন্টু 10⁻⁻12, 4টার বসাতে হয় না। এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, তার মাথায় হোল স্কোয়ার ডিভাইডেড বাই পাইয়ের ভ্যালু তো 3.14। ইলেকট্রনের ভর কত বলেছিলাম, 9.11 ইন্টু 10, আশা করি পরের দিন এগুলো সব জিজ্ঞেস করলে পাবো। 9.11 ইন্টু 10⁻31। ইলেকট্রনের আধান বলেছিলাম 1.6 ইন্টু 10⁻⁻19, তার মাথায় এখন চলে যাবে স্কোয়ার। তো যার কাছে ক্যাসিও আছে প্লিজ একটু ক্যালকুলেট করো এটা তাড়াতাড়ি করে, সৃজনী ক্যালকুলেট ফাস্ট। 5.3 into 10⁻⁻11। ভেরি গুড। আচ্ছা ভ্যালুটা সবাই মিথিলা লিখে নাও। হ্যাঁ 5.3, কারণ তোমাকে এটা মেমোরাইজ করতে হবে। 5.3 ইন্টু 10⁻11, ইউনিটটা কি হবে, ইটস মিটার, রাইট? আচ্ছা আমি যদি এই আরেকটা পয়েন্টকে এদিকে শিফট করি তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 0.53 ইন্টু 10⁻11 জায়গায় কি হয়ে যাবে, অনুস্মিতা কত, -11টা কি হয়ে যাবে, -12 হবে না -10 হবে, প্লিজ তাড়াতাড়ি, এত টাইম নেওয়া যাবে না। কি বললে বুঝতেই পারলাম না। মিথিরা 0.53 যখন করবো 5.3 থেকে, তখন 10⁻11 হবে না 10⁻12 হবে, মানে -10 হবে না -12 হবে, কি হবে? -10। প্রত্যেকে এগ্রি করছো -10 হবে? পয়েন্টটাকে লেফট শিফট করলে হ্যাঁ, ইয়েস। কেন? কারণ পয়েন্ট যখন লেফট শিফট করানো হয় তখন এখানে পাওয়ার বাড়ে। স্যার পাওয়ার যদি বাড়ে তাহলে 10⁻10 কি করে হচ্ছে? আরে -11 + 1 করলে -10 হয়ে যাবে, লাইক দিস। আর এদিকে শিফট করলে -1 হতো। এনিওয়েজ, তাহলে 0.53 ইন্টু 10⁻10 এত মিটার এসছে। একটু আগেই তোমাদেরকে লিখিয়েছিলাম আমি যে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়ালস টু হচ্ছে 10⁻10 মিটার। সো ক্যান আই রাইট দিস 0.53 অ্যাংস্ট্রম? ইয়েস, লিখতেই পারি। তার মানে হাইড্রোজেনের, ভালো করে শোনো, তার মানে হাইড্রোজেনের ফার্স্ট শেলের ব্যাসার্ধ কত পরের দিন জিজ্ঞেস করবো, 0.53 অ্যাংস্ট্রম। মিথিরা ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। শুধু মিথিরা নয়, সবাইকেই মনে রাখতে হবে। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, 0.53 অ্যাংস্ট্রম। ওকে, সো ফ্রম দিস আমি যদি এবার এক্সপ্রেশনটাকে আরেকবার একটু ভাঙি, কি এসেছিল আমাদের, আর এন ইজ ইকুয়ালস টু এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার, রাইট? আমি দুটো প্যারামিটারকে একটু বাইরে নিচ্ছি। কোন কোন দুটো প্যারামিটার? একটা হচ্ছে এন স্কোয়ার, আরেকটা হচ্ছে নিচের জেড। তাহলে এখানে কি পড়ে থাকবে, এপসাইলন নট এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার। তোমরা আমাকে প্লিজ বলতে পারবে, যদি এই পার্টটাকে বাদ দিয়ে দেখি আমরা, এই এপসাইলন নট এইচ স্কোয়ার বাই পাই এম স্কোয়ার, এটাকে আমরা কি বলতে পারি? 0.53 অ্যাংস্ট্রম। সে ঠিক আছে, এটা তো ভ্যালুটা, বাট হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য
রেডিয়াস অফ হাইড্রোজেন অফ ফার্স্ট শেল, তাই তো? রেডিয়াস অফ ফার্স্ট শেল অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এটা এপসাইলন নট এইচ স্কোয়ার পাই এম ই স্কোয়ার। দেখো এই যে এখানটায় রয়েছে, এই যে যার ভ্যালুটা 0.53। তো তাই ল্যাঙ্গুয়েজে আমি লিখবো এটাকে, ল্যাঙ্গুয়েজে আমি লিখবো যে আর এন ইজ ইকুয়ালস টু, মানে যে কোনো এলিমেন্টের বা যে কোনো পরমাণুর প্রথম এই এনতম কক্ষপথের ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু এন স্কোয়ার বাই জেড ইন্টু হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এবার তোমাদের বলি আমি কেন এটা আমি করলাম এরমভাবে, ল্যাঙ্গুয়েজে কেন লিখলাম। লিখে রাখো রেডিয়াস অফ ফার্স্ট শেল অফ হাইড্রোজেন। আমরা তো দাদা ডিরেক্টলি 0.53 লিখে দিতে পারতাম, হ্যাঁ পারতাম, কিন্তু কিছু কিছু অঙ্ক ইচ্ছা করে ওরা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে দেয়, 0.53 না দিয়ে দিল 0.529 বা 0.51 বা 0.5, তখন তোমাদের ওই ভ্যালুটা ধরেই কাজটা করতে হবে। সেই জন্য ফর্মুলাটা একবার লিখে রাখলাম, ব্লক করে রাখো এটাকে। এবার যখন আমি 11-এ পড়তাম, একবার আমাদের প্রথম যে পরীক্ষাটা দিয়েছিল মিশনে, কোশ্চেনটা এরকম দিয়েছিল, মন দিয়ে শুনবে সবাই, কোশ্চেনটা এরকম দিয়েছিল যে হিলিয়াম আয়নের 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করে। আমি ক্যাচার খেয়েছে, আমি এই ফর্মুলাটা জানি যে হিলিয়াম পরমাণুর যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বলে দেয় তাহলে আর এন ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার ইন্টু আর ওয়ান দিয়ে আমি বার করতে পারবো। কিন্তু এখানে কিছু ইনফরমেশন দেয়নি, না দিয়ে ডিরেক্টলি বলছে যে হিলিয়াম পরমাণুর বা হিলিয়াম আয়নের 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বার করো। তার মানেটা কি জানো? তার মানেটা হচ্ছে অ্যাট দ্যাট মোমেন্ট আই হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা দ্যাট আর এন ইজ ইকুয়ালস টু এই যে এন স্কোয়ার বাই জেড, আর হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? 0.53। যদি কিছু বলে দেওয়া না থাকে তখন আমরা এটা ধরে কাজটা করতে পারি। হিলিয়াম আয়ন মানে কি? আচ্ছা, কত নম্বর কক্ষপথের জিজ্ঞেস করেছিল? 4 নম্বর কক্ষপথের। আর হিলিয়াম আয়ন মানে কি হবে? জেডের ভ্যালুটা, জেডের ভ্যালুটা হবে হচ্ছে 2, বিকজ হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2। তোমাদের তো ক্লাস 12-এ নিয়মই তোমরা তো অ্যাটমিক নাম্বার মুখস্থ রাখবে 30 অবধি, আশা করি রেখেছো। তাহলে জেডের ভ্যালু তোমরা বলতে পারবে, হিলিয়ামের জন্য 2। আই থিঙ্ক দ্যাট ইজ নট আ প্রবলেম। ইজ দ্যাট ক্লিয়ার? প্রত্যেকে জিজ্ঞেস করছে ক্লিয়ার কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। Okay, so leave.